মঞ্জিল সেনের লেখা আঙ্গুল পিশাচ। শশীশেখর সান্যাল একতলায় তার লাইব্রেরিতে গদিয়াটা রিভলভিং চেয়ারে বসেছিলেন। সেক্রেটারিয়ের টেবিলের উপরে একটা মোটা বিদেশি বই খোলা ছিল। বাঁ হাতের আঙ্গুলের স্পর্শ ও অনুভূতির সাহায্যে ব্রেইল পদ্ধতিতে তিনি সেটা পড়ছিলেন। শশীশেখর অন্ধ, অবশ্য মাত্র কবছর হলো তিনি দৃষ্টি হারিয়েছেন। কর্মজীবনে অসাধারণ পাণ্ডিত্য তাকে সম্মানের শীর্ষে তুলে ধরেছিল। দৃষ্টি হারিয়েও তিনি মুষড়ে পড়েননি। কঠিন অধ্যাবসায়ের ফলে অল্প দিনের মধ্যেই তিনি ব্রেইল শিখে নিয়েছেন বললে ভুল হবে, রীতিমতো দক্ষতা অর্জন করেছেন। শশীশেখরের বয়স 60, বিয়ে করেননি। টেবিলের দক্ষিণ প্রান্তে তার ভাইপো অসমঞ্জ বসেছিল। অসমঞ্জের বয়স 35, শশীশেখরের বড় ভাইয়ের ছেলে, বলতে গেলে সান্যাল বংশের সেই একমাত্র প্রদীপ। অসমঞ্জ প্রাণীবিদ্যায় ডক্টরেট। এই অল্প বয়সেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। বর্তমানে সে একটি জটিল রোগের গবেষণা নিয়ে ব্যস্ত। তার বাবা এক নামী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সুতরাং টাকা পয়সার কোনো অভাব তার নেই। রীতিমতো ধনী বলা চলে। অসমঞ্জ ফাঁক পেলেই শশীশেখরের কাছে এসে কিছু সময় কাটিয়ে যায়। কাকা ভাইপোর মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে। শশীশেখরের অসাধারণ পাণ্ডিত্যের প্রতি অসমঞ্জর গভীর শ্রদ্ধা। কাকার জ্ঞানভাণ্ডার থেকে রসদ সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করতে সে কখনোই কুণ্ঠাবোধ করে না। শশীশেখর বই পড়ছিলেন আর মাঝে মাঝে অসমঞ্জর সঙ্গে দু চারটে কথা বলছিলেন। অসমঞ্জ হঠাৎ লক্ষ্য করল তার কাকা বাঁ হাতের আঙ্গুল দিয়ে ব্রেইল পদ্ধতিতে পড়ছেন, আর সঙ্গে সঙ্গে তার ডান হাতের ডট পেনটাও একটা সাদা কাগজের উপর কী যেন লিখে চলেছে। অসমঞ্জ প্রথমে ভাবল তার কাকা বাঁ হাতের আঙ্গুলের অনুভূতি দিয়ে যা পড়ছেন, হয়তো ডান হাতে ধরা কলম দিয়ে তাই লিখছেন। সে একটু কৌতূহলী হয়ে টেবিলের উপর ঝুঁকে লেখাগুলি পড়তে লাগল। শশীশেখর সান্যাল, শরদিন্দু সান্যাল অসমঞ্জর বাবার নাম। বিনয়েন্দ্র সান্যাল অসমঞ্জর ঠাকুরদার নাম। বিমলেন্দু সান্যাল অসমঞ্জর ঠাকুরদার ভাইয়ের নাম। অসমঞ্জ সান্যাল, শশীশেখর সান্যাল, শরদিন্দু সান্যাল, বিনয়েন্দ্র সান্যাল, বিমলেন্দু সান্যাল। অসমঞ্জস্য একটু বিস্ময় অনুভব করল। তার কাকার বাঁ হাতের আঙুল যেমন দ্রুত চলছে, ডান হাতে ধরা ডট পেনটাও যেন তার সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে লিখে চলেছে। পাঠ্যবস্তু আর লেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল প্রভেদ। অসমঞ্জ সবিস্ময়ে ভাবতে লাগল, এ কি সম্ভব? একই মানুষের পক্ষে একই সময়ে গভীর মনোযোগ দিয়ে একটা কিছু পড়া ও অন্য কিছু লিখে যাওয়া প্রায় একেবারেই অসম্ভব ব্যাপার। তবে কি তার কাকা প্রকৃতির খেয়ালে এক অবিশ্বাস্য মানসিক উৎকর্ষতা লাভ করেছেন? অনেক সময় দেখা গেছে মানুষের কোনো ইন্দ্রিয়হানি হলে তার অপর এক ইন্দ্রিয়ের অনুভূতি বৃদ্ধি পায়। যে অদ্ভুত ঘটনা সে অবলোকন করল, তা কি সেরকম কোনো ব্যাপার? শশীশেখর বই বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে ডান হাতটাও থেমে গেল। অসমঞ্জস্য বইয়ের মলাটের উপরে চোখ বুলিয়ে দেখল উদ্ভিদ বিজ্ঞানের উপরে লেখা একটা বই। তার কাকা যে নিজের অজ্ঞাতসারেই বই পড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রের মতো লেখার ক্ষমতা অর্জন করেছেন, সে বিষয়ে অসমঞ্জর মনে কোনো সন্দেহ রইল না। বৈজ্ঞানিক চিন্তা দিয়ে সে এটাকে অবচেতন মনের একটা ক্রিয়া বলেই মনে করল। অসমঞ্জ সেদিনকার মতো বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। কাকুলিয়া রোডে তার পৈতৃক বাড়িতে সে একাই বাস করে। এখনও বিয়ে করেনি, তবে ঠিক একা বলাও চলে না। চাকর রামু ও ঠাকুর ছাড়া তার প্রাইভেট সেক্রেটারি দৈপায়ন বসুও ওই বাড়িতে থাকে। দৈপায়ন অসমঞ্জরই সমবয়সী। এমএসসি পাশ করে সে যখন চাকরির চেষ্টায় ঘুরছিল, তখন অস্বাভাবিকভাবেই অসমঞ্জর সঙ্গে তার পরিচয় ঘটে। দৈপায়নের চটপটে কথাবার্তা ও বুদ্ধিদীপ্ত চেহারায় অসমঞ্জ প্রীত হয়। লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে সেক্রেটারির পদ গ্রহণ করার প্রস্তাব করতেই দৈপায়ন এক কথায় রাজি হয়ে যায়। অসমঞ্জ তার নির্বাচনে যে ভুল করেনি তা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। খুব অল্প সময়ের মধ্যেই দৈপায়ন অসমঞ্জর গবেষণার কাজ ও বৈষয়িক ব্যাপারে অপরিহার্য হয়ে ওঠে। অসমঞ্জর সব চিঠিপত্রের জবাব দেয়া, রিপোর্ট টাইপ করা, এমনকি তার বিষয় আশয় দেখাশোনাও সে দক্ষ সেক্রেটারির মতো চালাতে লাগল। দুজনের মধ্যে অন্তরঙ্গতা গড়ে উঠতেও বেশি সময় লাগল না। এই কবছরে তার নিবিড় বন্ধুত্বে পরিণত হয়েছে। সম্বোধন আপনি থেকে এসে দাঁড়িয়েছে তুমিতে। নানান কাজে ব্যস্ত থাকায় অসমঞ্জ বেশ কিছুদিন শশীশেখরের সঙ্গে দেখা করতে পারেনি। তা বলে কাকার অবচেতন মনের অদ্ভুত ঘটনাটি সে ভুলে যায়নি। প্রথম সুযোগেই সে এলগিন রোডে কাকার সঙ্গে দেখা করতে এলো।
এই কদিনে কাকার বয়স যেন অনেক বেড়ে গিয়েছে। একটা অস্থির অস্থির ভাব। বৈষয়িক ব্যাপারে চিঠি ডিকটেশন দিতে তিনি সেদিন ব্যস্ত ছিলেন, তাই বই পড়ার অবকাশ তার ছিল না। অসমঞ্জ ফিরে এলো, কিন্তু হাল ছাড়ল না। কদিন পর একটা ছুটির দিন দেখে সে দুপুরবেলা এলগিন রোডে চলে গেল। কাকার স্বাস্থ্য সম্বন্ধেও সে একটু উদ্বিগ্ন হয়েছিল। দোতলায় কাকার শোবার ঘরে গিয়ে সে দেখল তিনি মাথার নিচে উঁচু করে বালিশ দিয়ে অনেকটা হেলান দেওয়া অবস্থায় খাটের উপরে ঘুমিয়ে আছেন। দুহাতের আঙ্গুলগুলি পরস্পরকে আঁকড়ে ধরে বুকের উপর আলগাভাবে রয়েছে। অসমঞ্জ ভাবল সে একটা এক্সপেরিমেন্ট করবে। সন্তর্পণে একটা খাতা আর একটা পেন্সিল সে বুকের কাছে ধরতেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। ডান হাতের আঙ্গুলগুলো যেন সজীব হয়ে পেন্সিলের দিকে প্রসারিত হতে চাইল, কিন্তু বাম হাতের আঙ্গুলের বন্ধনে থাকায় ওই প্রয়াস সফল হলো না। পরক্ষণেই ডান হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে বাম হাতের আঙ্গুলের কবজা থেকে নিজেদের মুক্ত করে পেন্সিলটা তুলে নিল। তারপর খাতায় লিখতে শুরু করল। সান্যাল বংশ শিক্ষা ও আভিজাত্যে নিশ্চয়ই গর্ববোধ করতে পারে, কিন্তু সেই সঙ্গে তাদের রক্তে যে অস্বাভাবিকতা বংশ পরম্পরায় চলে আসছে তাও অস্বীকার করা যায় না। তুমি কে? অসমঞ্জ নিচু গলায় প্রশ্ন করল। শশীশেখরের ডান হাত লিখল। তা জেনে তোমার কোনো লাভ হবে না। এসব কি আমার কাকাই লিখছেন? অসমঞ্জ আবার প্রশ্ন করে। দূর বোকা, আমার পরিচিত কেউ? অধৈর্য হয়েও না অসমঞ্জ, শিগগিরই তোমার সঙ্গে আমার দেখা হবে। কবে? তোমার কাকা মারা গেলে পর। কোথায় দেখা পাবো? কোথায় পাবে না? আমাদের বংশ সম্বন্ধে তুমি এত জানো, তুমি কি আমার কোনো পূর্বপুরুষ? অনুমান করতে বাধা নেই। পরের প্রশ্ন না করে অসমঞ্জ খাতায় লিখল, এখন কটা বাজে? খাতায় লেখা পড়ল 3:25। খাতা পেন্সিলটা সরিয়ে ফেল অসমঞ্জ। তোমার কাকা জেগে উঠে কিছু যেন টের না পান। আমরা যে এভাবে পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান করছি তা অবশ্যই শশীশেখরের কাছে গোপন রাখতে হবে। বিদায়, আবার দেখা হবে। শশীশেখর যেন চমকে ঘুম ভেঙে জেগে উঠলেন। অসমঞ্জ অবশ্য তার আগেই কাকার ডান হাতের আঙ্গুলি ধরা পেন্সিলটা সরিয়ে ফেলেছিল। শশীশেখর অসমঞ্জর উপস্থিতি টের পেয়ে যেন একটু ক্লান্ত কণ্ঠে বললেন, কতক্ষণ এসেছ? এই তো। বসো। কিছুদিন ধরে ঘুমের মধ্যে এমন সব বিচ্ছিরি স্বপ্ন দেখি, মাথা মুন্ডু নেই। হয়তো ভালো ঘুম হচ্ছে না। ডক্টর চৌধুরীকে একবার কল দেব? না। একটু থেমে শশীশেখর বলতে থাকেন, এমন সব অদ্ভুত স্বপ্ন, অন্ধকার দেশ, মানুষজন, ঘরবাড়ি সবই যেন আবছা অন্ধকারে ঢাকা। কাকা? কাকা? হ্যাঁ, তোমার ঠাকুরদার ভাই, আমার কাকা। কিন্তু তার কথা বলছেন কেন? শশীশেখর সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন না। মুহূর্তকাল নিঃশব্দে কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি বড় হয়েছ, জীবনে প্রতিষ্ঠিত হয়েছ, এখন আর তোমার কাছে গোপন রাখা উচিত হবে না। তোমার কাকা অর্থাৎ বিমলেন্দু সান্যাল দুর্দান্ত প্রকৃতির ছিলেন, হিংস্র, নিষ্ঠুর, ধূর্ত, এক কথায় উচ্ছৃঙ্খল, বেপরোয়া মানুষ। শেষ পর্যন্ত তিনি সামান্য কারণে আপন মামাতো ভাইকে ছুরি মেরে হত্যা করেন। বিচারে তার ফাঁসি হয়েছিল। পরপর কদিন আমি তাকে স্বপ্নে দেখছি। এখন তন্দ্রার মধ্যেও তুমিও যেন কেমনভাবে তার সঙ্গে জড়িয়ে পড়ছ মনে হলো। অসমঞ্জ, জীবনের পথ কর্দমাক্ত, পিচ্ছিল, শত প্রলোভনেও সত্যকে ত্যাগ করো না। তোমার ঠাকুরদার ভাই। একদমও কাশি ওঠায় শশীশেখর তার কথা শেষ করতে পারলেন না। কিন্তু অসমঞ্জ অবাক হয়ে দেখল তার ডান হাত পাশেই রাখা পেন্সিলটা চট করে তুলে খাতায় খসখস করে কি যেন লিখল। শশীশেখর ব্যাপারটা জানতেই পারলেন না। লেখা শেষ হবার সঙ্গে সঙ্গেই পেন্সিলটা আবার তার হাতের আঙ্গুল থেকে সরে পড়ল। অসমঞ্জ খাতাটা সরিয়ে এনে পড়ল। শশীশেখরের কথায় কান দিও না, আমরা দুজনে বন্ধু, তাই না অসমঞ্জ? অসমঞ্জ স্তম্ভিত হয়ে গেল। তবে কি? 3 দিন পর অসমঞ্জর টোকিওতে এক আন্তর্জাতিক প্রাণীবিদ্যা সম্মেলনে যোগ দিতে যাবার কথা।
কাকার কাছে তাই সে বিদায় চাইল। শশীশেখর তাকে শুভকামনা জানিয়ে বললেন, আমার দিন ঘনিয়ে এসেছে অসমঞ্জ। পরপারের ডাক আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। তোমার সঙ্গে হয়তো আমার এই শেষ দেখা। একটা কথা, বংশমর্যাদায় আমরা কুলীন। শিক্ষা, দীক্ষা, সংস্কৃতিতে 3 পুরুষ ধরে আমরা সমাজের বিশিষ্ট স্থান অধিকার করে আছি। কিন্তু দোষ ত্রুটি নিয়েই মানুষ, আমরাও তার ঊর্ধ্বে নই। একটা খামখেয়ালি মনোবৃত্তি, ইংরেজিতে যাকে বলে এক্সেন্ট্রিসিটি, তা আমাদের বংশের মজ্জাগত দোষ। তুমি বিয়ে করতে আর দেরি করো না। বুদ্ধিমতী, বাস্তবজ্ঞান সম্পন্না একটি মেয়েকে বধূ নির্বাচিত করো। আর একটা কথা, যদি আমাদের আর দেখা নাই হয়, তাই বলে রাখছি, তোমার টাকা পয়সার অভাব নেই। আমার উইলে আমার সব সম্পত্তি শিক্ষার প্রসারে ব্যয় করবার নির্দেশ দিয়েছি। কিন্তু আমার মূল্যবান আর দুষ্প্রাপ্য বইগুলো তোমার কাজে রাখতে পারে ভেবে সেগুলো তোমাকে দিয়ে গেলাম। ও, আর একটা কথা, শেষ সময় মানুষ নিজের উপর শাসন হারিয়ে ফেলে, অসঙ্গত আবদার কিংবা দাবি করে। সেসবে কান দিও না। গুড বাই অসমঞ্জ। শশীশেখর তার ডান হাতটা ভাইপোর দিকে বাড়িয়ে দিলেন। অসমঞ্জ প্রসারিত সেই হাতটা নিজের মুঠির মধ্যে মৃদুভাবে চেপে ধরল। মুঠো আলগা করার পূর্ব মুহূর্তে শশীশেখরের ডান হাতের চাপের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি অসমঞ্জর শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। মুহূর্তের জন্য তার মনে হলো যেন তার কাকার ডান হাতটা বৃদ্ধের হাত নয়, শক্ত সামর্থ্য কোনো জোয়ানের সঙ্গে সে করমর্দন করছে। আর স্পর্শেও যেন একটা অন্তরঙ্গতার ছোঁয়া। টোকিও থেকে দিন 15 পরে ফিরে অসমঞ্জ শশীশেখরের মৃত্যু সংবাদ শুনল। অসমঞ্জর মনে হলো কাকার মৃত্যু অনেকটা আকস্মিক। শেষ দিকে তিনি যেন মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। কাকার সঙ্গে শেষ সাক্ষাৎকারের সময় তার কথাবার্তা থেকে অন্তত তাই মনে হয়। শশীশেখরের উইলে তাঁর সম্পত্তির তত্ত্বাবধান এবং শিক্ষা ও রিসার্চের উন্নতিকল্পে সুষ্ঠু ব্যয়ের উদ্দেশ্যে একটি ট্রাস্ট গঠন করার নির্দেশ ছিল। অসমঞ্জকে তিনি সেই ট্রাস্টের অন্যতম ওসি নিযুক্ত করেছেন। কাকার আজীবনের বিরাট গ্রন্থ সংগ্রহ নিয়ে অসমঞ্জ বেশ ফাঁপড়েই পড়ল। তার নিজের বাড়ির লাইব্রেরির ঘরটা প্রকাণ্ডই বলতে হবে। তার বাবার পড়ার নেশা ছিল। আলমারি ভর্তি সব বই ছাড়াও তিনি ঘরের চারিদিকে সিমেন্ট বাঁধানো তাক তৈরি করিয়েছিলেন। সারি সারি তাকগুলো দেয়াল জুড়ে ঘরের কড়িকাঠ পর্যন্ত উঁচু। একটা কাঠের মই বিয়ে উপরের তাকগুলো থেকে বই নামাতে হয়। কাকার বইগুলো ঠিকমতো গুছিয়ে রাখা অসমঞ্জর কাছে একটা সমস্যা হয়ে দাঁড়ালো। দৈপায়নই পরামর্শ দিল, সাধারণ গ্রন্থাগারে যেমন বড় বড় কাঠের তাকওয়ালা বই রাখার আলমারি থাকে, সেই ধরনের বেশ কিছু তৈরি করিয়ে আপাতত সমস্যার সমাধান করা হোক। সেই ব্যবস্থাই হলো। প্রকাণ্ড লাইব্রেরি ঘরটা বইয়ে ভরে গেল। কয়েকদিন পরের কথা, সন্ধেবেলা অসমঞ্জ তার বসবার ঘরে বসে একটা বই পড়ছিল। দৈপায়ন এসে ঘরে ঢুকল। একটা বিশেষ দরকারে তাকে সিঁথি যেতে হবে, ফিরতে রাত হতে পারে। অসমঞ্জকে সে বলল, আজকের সব চিঠিপত্র লাইব্রেরির টেবিলের উপরে চাপা দিয়ে রেখেছি। কয়েকটা ব্যক্তিগত চিঠিও আছে। আর হ্যাঁ, একটা 1.5 হাতের মতো লম্বা কাঠের বাক্স পার্সেলে এসেছে। ভেতরে একটা জ্যান্ত প্রাণী আছে মনে হয়। যেমন লাফাচ্ছে আর পায়ের নখ দিয়ে আঁচড়াচ্ছে, তাতে মনে হয় ওটার ভীষণ খিদে পেয়েছে। আমি আর ওটা খুলিনি। আচ্ছা, তাহলে চলি। দৈপায়ন রাতের খাওয়াটা সিঁথিতেই সেরে নেবে বলেছিল, তাই অসমঞ্জ 9টার মধ্যে খেয়ে নিল। রামুকে লাইব্রেরির ঘরে কফি দিতে বলে চিঠিপত্র দেখার জন্য সে ওই ঘরের দিকে পা বাড়ালো। ধুমায়িত কফির পেয়ালা হাতে নিয়ে রামু ঘরে ঢুকতেই অসমঞ্জ তাকে স্ক্রু ড্রাইভার আনতে বলল। কাঠের বাক্সর চারদিক স্ক্রু দিয়ে আটকানো ছিল। স্ক্রু ড্রাইভার ছাড়া খোলা মুশকিল। স্ক্রু ড্রাইভার এনে রামু বলল, পিয়ন বলছিল পোস্ট অফিস থেকে বাক্সর উপরে কয়েকটা ফুটো করে দিয়েছে। ভেতরে যে জ্যান্ত প্রাণীটা আছে সেটা নাকি তা না হলে দম বন্ধ হয়ে মারা যেত। গবেষণার জন্য অসমঞ্জর নানা রকম জীবজন্তুর প্রায়ই প্রয়োজন হয়। তার লাইব্রেরি চিড়িয়াখানার একটা ক্ষুদে সংস্করণ বললেও অত্যুক্তি হবে না। অসমঞ্জ মনে করল দৈপায়নকে বলবে যে কোম্পানি প্রাণীটা পাঠিয়েছে তাদের কড়া একটা চিঠি লিখতে। এই ধরনের অসতর্কতা ক্ষমা করা যায় না। বাক্সের স্ক্রুগুলি খুলে সে একটা মোটা বই ঢাকনার উপরে চাপা দিল। তারপর লাইব্রেরি থেকে একটা খাঁচা আনতে গেল।
খাঁচা নিয়ে লাইব্রেরির দরজায় ফিরে আসতেই একটা কিছু পড়ার শব্দ হলো। মেঝের উপর দিয়ে যেন কিছু চলে গেল। অসমঞ্জ দেখল মোটা বইটা মাটিতে পড়ে আছে আর বাক্সের ভেতরটা শূন্য। বইটা তুলে ঝাড়তে ঝাড়তে সে ভাবল, প্রাণীটার শক্তি তো কম নয়, এই মোটা বইটা ফেলে দিয়েছে। প্রাণীটাকে খুঁজে বের করা সহজ ব্যাপার নয়। বইয়ের পাহাড়ের মধ্যে কোথায় লুকিয়ে আছে কে জানে। বইয়ের তাকের পেছনে সে ওটার নড়াচড়ার শব্দ শুনতে পেল, কিন্তু লক্ষ্য করে এগুতেই সে বুঝতে পারল ওটা অন্য একটা শেলফের পিছনে আশ্রয় নিয়েছে। হতাশ হয়ে সে তার চেয়ারে ফিরে এসে চিঠিপত্রগুলো পড়তে লাগল। একটা খুট করে শব্দ হলো, যেন কেউ সুইচ নিভিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ঘর অন্ধকার হয়ে গেল। আলো কে নেভালো? বেশ আশ্চর্য হয়েই অসমঞ্জ দেয়ালে যেখানে সুইচ বোর্ড আছে, অন্ধকারে সেদিকে এগুলো। দুপা এগিয়েই সে থমকে গেল। ঘরের অপর প্রান্তে একটা শব্দ হচ্ছে, অনেকটা বুকে ভর দিয়ে চলার মতো শব্দ। সে তাড়াতাড়ি সুইচ টিপতেই ঘর আলোতে ভরে উঠল, কিন্তু অসমঞ্জ কিছু দেখতে পেল না। ওই অল্প সময়ের মধ্যেই প্রাণীটা আবার আত্মগোপন করেছে। অসমঞ্জ আবার তার চেয়ারে ফিরে এলো। ঘরটা বড় ঠান্ডা মনে হচ্ছে, কেমন যেন একটা বিষাদের ছায়া। পিছন দিকের উঁচু গ্যালারি থেকে ধপ ধপ করে দুটো বই মাটিতে পড়ল। অসমঞ্জ ফিরে তাকাতেই একটা একটা করে আরও দুটো পড়ে গেল। অসমঞ্জ অস্ফুট কণ্ঠে বলে উঠল, বেটা, তোকে উপোস করিয়ে রাখব, এই তো ঠিক শাস্তি। জল ছাড়া জীবদেহের রাসায়নিক রূপান্তর তোর উপর দিয়েই পরীক্ষা করব। তাকে যেন ব্যঙ্গ করে আরও গোটা কয়েক বই মাটিতে পড়ল। অসমঞ্জ আবার তার চিঠিপত্র নিয়ে বসল। শেষ যে চিঠিটা সে পড়েছিল সেটা তাদের পরিবারের অ্যাটর্নির চিঠি। চিঠিতে তার কাকার মৃত্যু বিবরণ এবং উইলের ধারা সম্বন্ধে নানান মন্তব্য ছিল। চিঠির শেষের দিকটা বড়ই অদ্ভুত। আপনার কাকার একটা অনুরোধ, অসমঞ্জ পড়তে লাগল। আমাদের কাছে বড়ই আশ্চর্য লেগেছে। শশীশেখর সান্যালের নির্দেশ ছিল তার মৃত্যুর পর খুব সাধারণভাবে তাকে যেন দাহ করা হয়। ফুল দিয়ে মৃতদেহ সাজানোর কোনো প্রয়োজন নেই। তার মৃত্যুর আগের দিন আমরা তার আর একটা চিঠি পাই। সেই চিঠিতে তিনি তার পূর্ব নির্দেশ সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন। তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তার দেহ যেন মূল্যবান পালঙ্কে, যেটাতে তিনি শুতেন, বহন করা হয়। নিউ মার্কেট থেকে বাহারি ফুল এনে তার সর্বাঙ্গ যেন ঢেকে দেয়া হয়, আর ডান হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন করে যেন আপনাকে পাঠানো হয়। এর অন্যথা যেন কিছুতেই না হয়। অসমঞ্জ চিঠিটা হাতে করে হতভম্বের মতো বসে রইল। কাকার শেষ কথা তার হঠাৎ মনে পড়ল। শেষ সময়ে মানুষ নিজের উপরে শাসন হারিয়ে ফেলে, অসঙ্গত আবদার কিংবা দাবি করে। সেসবে কান দিও না। পেছনের গ্যালারিতে কেউ যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। চোর নাকি? একটা জানালার পর্দা কেউ যেন সরিয়ে দিল। নিশ্চয়ই কেউ গ্যালারিতে আছে। পাশের জানলার পর্দাটাও সরে গেল, আর বাইরে থেকে এক ঝলক চাঁদের আলো গ্যালারির মাঝখানে অন্ধকার জায়গাটা আলোকিত করে তুলল। অসমঞ্জ হাতে একটা ভারী পেপারওয়েট নিয়ে পা টিপে টিপে লক্ষ্য করে এগুলো, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ঘরের সব আলো নিভে গেল। মেঝের উপর দিয়ে আবার বুকে হেঁটে চলার শব্দ শোনা গেল। চাঁদের আলোয় অসমঞ্জ নিঃশব্দে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। বিশাল ঘর, তাই আলো ও পাখা মিলিয়ে গোটা 8 পয়েন্ট আছে। সাধারণত অসমঞ্জ তার পড়াশুনো ও কাজকর্মের জন্য যে টেবিল চেয়ার ব্যবহার করে, ঠিক তার উপর কড়িকাঠ থেকে ঝোলানো আলোটাই জ্বালায়। ওটা হাই পাওয়ারের বাল্ব হলেও সমস্ত ঘরের পক্ষে পর্যাপ্ত নয়। পুরো ঘর আলোকিত করতে হলে সব কটা লাইট জ্বালানোর দরকার পড়ে। অসমঞ্জ পায়ে পায়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে পরপর সব কটা সুইচের সুইচ টিপল। সঙ্গে সঙ্গে সমস্ত ঘর আলোয় ঝলমল করে উঠল। সেই আলোয় অসমঞ্জ যা দেখল তাতে তার মাথার চুল খাড়া হয়ে ওঠার উপক্রম। সে দুচোখ কচলে নিল। সে কি স্বপ্ন দেখছে? যেখানে সে দাঁড়িয়ে আছে তার থেকে হাত 10 দূর দিয়ে একটা হাত, মানুষের হাত,
সরসর করে একটা বিছের মতো বুকে ভর দিয়ে দ্রুত চলে যাচ্ছে। আসলে আঙ্গুলগুলোই হাতটাকে চালনা করছে, কারণ আঙ্গুলগুলো ঘন ঘন প্রসারিত হচ্ছে আর পরক্ষণে মুড়ে যাচ্ছে, এবং ওই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে হাতটা এগোচ্ছে। হ্যাঁ, আঙ্গুলগুলো যে হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। অসমঞ্জস স্তম্ভিতের মতো এই বিচিত্র ঘটনা দেখতে লাগলো। কাকার বইগুলো যেসব নতুন কাঠের র্যাকে রাখা হয়েছিল, তারই একটা ফাঁকে হাতটা অদৃশ্য হয়েছে। সেদিকে ছুটে গেল। একটা র্যাকের বুক সমান উঁচু তাক থেকে একটা বাঁধানো মোটা বই পড়ে গেল, আর সেই ফাঁকের মধ্যে খসখস করে একটা শব্দ শোনা গেল। অসমঞ্জ বুঝল যে হাতটা ওই ফাঁকের মধ্যে আশ্রয় নিয়েছে। সে তার চেয়ারে ফিরে এলো। হাতটাকে ঘাঁটাঘাঁটি করতে তার আর ভরসা হলো না। দৈপায়ন ফিরে আসুক, তারপর যা হয় করা যাবে। একটা হাত সজীবভাবে চলে বেড়াচ্ছে, এ কি করে সম্ভব? অ্যাটর্নির চিঠিতে কাকার অন্তিম নির্দেশ অনুযায়ী কি ওটা তার কাছে পাঠানো হয়েছে? কাকার সঙ্গে শেষ সাক্ষাৎকারের সময় ঘুমন্ত অবস্থায় তার ডান হাত যা লিখছিল সেটা অসমঞ্জের মনে পড়ল। তোমার কাকার মৃত্যুর পর আমাদের দেখা হবে। তবে কি? অসমঞ্জর শির দাঁড়া দিয়ে একটা হিম শিহরণ বয়ে গেল। বাইরে দৈপায়নের কণ্ঠস্বর শুনে তার মনে বল ফিরে এলো। দারুণ একটা স্বস্তি সে অনুভব করল। দৈপায়ন ঘরে ঢুকে একটু বিস্মিত কণ্ঠে বলল, কি ব্যাপার, এতগুলো আলো জ্বেলেছ কেন? তারপরেই তার দৃষ্টি পড়ল মাটিতে পড়ে থাকা বইগুলোর উপর। জিজ্ঞাসু দৃষ্টিতে সে অসমঞ্জের মুখের দিকে তাকালো। আমার কাকার ডান হাতটা। অসমঞ্জ এক নিঃশ্বাসে বলেই থেমে গেল। তারপর বলল, তোমাকে কি করে বোঝাবো জানি না, তখন থেকে সেই হাতটা আমার সঙ্গে যেন মস্করা করছে। ইউ হ্যাভ গট টু হেল্প মি টু ক্যাচ ইট। কি আবল তাবল বলছো? নেশা করনি তো? নেশা না তোমার মাথা, অসমঞ্জ একটু রাগত কণ্ঠে বললে। ওই র্যাকের ফোঁকরের মধ্যে হাতটা লুকিয়ে আছে। আমি বাজে কথা বলছি কি না নিজেই গিয়ে দেখো। অসমঞ্জের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই র্যাক থেকে বই সরাবার শব্দ হলো। দৈপায়ন বলল, ইঁদুর। সে এগিয়ে গিয়ে র্যাকের সামনে দাঁড়ালো। তারপর দুবার মুখ দিয়ে হুস হুস শব্দ করল, কিন্তু ওদিক থেকে আর কোনো সাড়া শব্দ নেই। জামার অস্তিন গুটিয়ে দৈপায়ন ঠাসা বইয়ের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয়েছিল তার মধ্যে হাত ঢুকিয়ে দিল। হ্যাঁ, কিছু একটা আছে, আমাকে যেন চিমটি কাটছে। আরে আরে! সে তাড়াতাড়ি হাতটা টেনে নিল। কি হলো, কি হলো? অসমঞ্জ ব্যগ্র কণ্ঠে শুধু হয়ে আমার হাত ধরে টানছিল। মনে হলো যেন মানুষের শক্ত আঙ্গুল আমার কবজি চেপে ধরেছে। মাই গড! ওটাকে কি করে বার করা যায়? জাল দিয়ে ঘিরে দিলে কেমন হয়? জাল দিয়ে ধরা যাবে না, ভীষণ ধূর্ত হাতটা। কি তাড়াতাড়ি মেঝের উপর দিয়ে চলে গেল যদি দেখতে। এক কাজ করা যাক, এই শেলফ থেকে কিছু বই নামিয়ে ফেলি। ফাঁকটা বড় হয়ে গেলেই ওটাকে বন্দি করতে অসুবিধা হবে না। কথা মতো তারা কয়েকটি বই নামিয়ে ফেলল। হাতটা যেন পালাবার চেষ্টা করছে। ওর আঙ্গুলগুলো ছটফট করছে দেখা গেল। দৈপায়ন তার বলিষ্ঠ দুই হাত দিয়ে সেই অদ্ভুত জিনিসটাকে চেপে ধরল। বলল, আরে, এটার মাংসপেশিগুলো তো শক্ত হয়ে উঠেছে। জোর আছে তো। সত্যি তো একটা হাত। আমিও তোমার মতো নেশা করে প্রহেলিকা দেখছি নাকি? অসমঞ্জ রাগত কণ্ঠে বলল, বোকার মতো কথা বলো না। ওটাকে বের করে নিয়ে এসো। আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে বন্দি করতে হবে। হাতটাকে বের করে আনা দৈপায়নের পক্ষে খুব সহজ হলো না। বাইরে আনামাত্র দুজনে জোর করে ওটাকে বাক্সর মধ্যে ঢুকিয়ে কাঠের ঢাকনা আবার স্ক্রু দিয়ে আটকে দিল। কপালের ঘাম মুছে অসমঞ্জ তার সেক্রেটারিয়েট টেবিলের ডান দিকের চতুর্থ ড্রয়ারে বাক্সটাকে ঢুকিয়ে চাবি দিয়ে দিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দৈপায়ন বলল, 12:35। চমৎকার কাটল সময়টা। এবার তোমার কাকার হাতের কথা কি যেন বলছিলে, খুলে বলো তো। দুজনে সারা রাত লাইব্রেরিতে বসে কাটিয়ে দিল। অসমঞ্জ গোড়া থেকে সব কিছু দৈপায়নকে বলল। শুনতে শুনতে দৈপায়নের দু চোখ কপালে ওঠার জোগাড়। অসমঞ্জর চোখ থেকে ঘুম উবে গিয়েছিল। দোতলার বারান্দা পেরিয়ে একা শোবার ঘরে যেতে হবে ভাবতেই তার গা ছমছম করে উঠছিল। সকালবেলা চা পর্ব সেরে দুজনে আবার লাইব্রেরিতে গিয়ে ঢুকল। দিনের আলোয় ঘরের গতরাত্রের বিভীষিকা যেন কর্পূরের মতো উবে গেছে। দৈপায়নী বলল, হাতটা আরেকবার দেখা যাক। আমরা দুজনেই কাল রাত্রে নেশা করেছিলাম কিনা তা প্রমাণ হয়ে যাবে। ভালো কথা,
এই নাও চাবি, অসমঞ্জু বলল। দৈপায়ন চাবি দিয়ে ড্রয়ার খুলে লম্বা চৌকো কাঠের বাক্সটা টেবিলের উপরে রাখল। দুজনেই বাক্সটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো? অসমঞ্জু প্রশ্ন করে। আমি ভাবছিলাম তুমি বোধহয় ঢাকনা খুলবে। কেন? ওটা দেখবার ইচ্ছে তো তোমারই হয়েছে। বেশ, তোমার যদি ভয় করে তবে আমিই খুলছি। দৈপায়ন স্ক্রু খুলে ঢাকনা আলগা করল। তারপর সেটাকে টেবিলের উপরে রেখে বাক্স থেকে হাতটা বার করে আনল। দিনের বেলায় হাতটা দেখে কনুই থেকে বিচ্ছিন্ন একটা সাধারণ হাত ছাড়া আর কিছুই মনে হয় না। গতরাত্রে ওটা যে তাদের নাবুদ করে ছেড়েছে তা কে বলবে? হাতটা কি মরার হাতের মতো ঠান্ডা? অসমঞ্জু যেন একটি ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করে। ঈষদুষ্ণ, তোমার আমার শরীরের উত্তাপের চাইতে কম বলেই মনে হচ্ছে। এখন তো হাতটাকে বেশ নরম লাগছে। জানি না কোন রাসায়নিক প্রক্রিয়ায় এটাকে এত টাটকা রাখা হয়েছে। তোমার কি মনে হয় এটা তোমার কাকার হাত? হ্যাঁ, সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। অনামিকায় ওই কাটা দাগটা ভুল হবার কথা নয়। ওটাকে আবার বাক্সে ঢাকা দাও দৈপায়ন, আমি সহ্য করতে পারছি না। ঢাকনায় স্ক্রু লাগাতে হবে না, আমি ড্রয়ারে চাবি লাগিয়ে দিচ্ছি, ওটা আর বেরোতে পারবে না। একটা বিভৎস পরিবেশে অসমঞ্জুর স্নায়ু ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। দৈপায়নকে সঙ্গে নিয়ে সে তার মার্সিডিজে দিন কয়েকের জন্য দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেখানে সম্পূর্ণ বিশ্রাম আর মুক্ত পরিবেশে তার মন হালকা হয়ে গেল। একটা দৃঢ় সংকল্প নিয়ে সে কলকাতায় ফিরল। বাক্সশুদ্ধ হাতটাকে সে গঙ্গায় বিসর্জন দেবে। কলকাতায় ফেরা মাত্র রামু একটা সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হল। রান্নার ঠাকুর জবাব দিয়েছে। সে নাকি বলেছে বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। অসমঞ্জু একটু চমকালো, কিন্তু মুখে বলল, ঠাকুর আজকাল গাঁজা খাচ্ছে নাকি? রামু বলে, আমিও তাই ভাবছিলাম। রামু হঠাৎ মাথা চুলকাতে থাকে। অসমঞ্জু একটু বিস্মিত হয়ে বলে, কি হলো? রামু বলে, আগে বাবু, আমার একটা অন্যায় হয়ে গেছে। আপনার চিঠি পেয়ে লাইব্রেরি ঘর থেকে আমি টেবিলের ড্রয়ার খুলে কাঠের বাক্সটা বের করেছিলাম। একজন চাবিওয়ালা ডেকে চাবি খুলতে হয়েছিল। বাক্সর মধ্যে যে ইঁদুরটা ছিল সেটা ভীষণ লাফালাফি করছিল। না খেতে পেয়ে যে মরে যায়নি তাই আশ্চর্য। আমি বাক্সটাকে ড্রয়ার থেকে বের করে একটা খাঁচা এনে ঠিক করছি, এমন সময় ওটা কেমন করে না জানি বাক্স থেকে বেরিয়ে পালিয়ে গেল। অসমঞ্জু এতক্ষণ হাঁ করে রামুর কথা শুনছিল। তার বক্তব্য শেষ হতেই সে বলল, কি বলছিস তুই? আমি তো কোনো চিঠি লিখিনি। কিন্তু এই চিঠিটা যে আমি লাইব্রেরি ঘরে টেবিলের কাছে মেঝের উপর কুড়িয়ে পেয়েছিলাম। আপনারা যেদিন চলে গেলেন সেদিন বিকেলবেলা ঘর ঝাড়পোছ করবার সময় ওটা আমার চোখে পড়ে। এই তো আমার পকেটেই রয়েছে। জামার পকেট থেকে সে ছোট্ট একটা চিরকুট বের করে অসমঞ্জুর হাতে দিল। অসমঞ্জু সবিস্ময়ে দেখল লেখাটা ঠিক তারই হাতের লেখার মতো। চিরকুটটা সে পড়তে লাগল। রামু, লাইব্রেরিতে আমার বড় টেবিলের ডান দিকের ড্রয়ারগুলো চাবি দেয়া আছে। চাবিটা যেমন করে হোক খুলে ফেল। চতুর্থ ড্রয়ারে যে বাক্সটা আছে সেটা বাইরে রেখে দে। আর কিছু তোকে করতে হবে না, অবশ্যই কাজটা করিস। অসমঞ্জু সান্যাল। অসমঞ্জু স্তম্ভিত হয়ে গেল। তার পাশেই দৈপায়ন বসেছিল। সে হাত বাড়িয়ে চিরকুটটা নিল। অসমঞ্জু রামুকে আবার প্রশ্ন করল, তুই খাঁচা আনার পর ওটা পালিয়ে গেল? আমি খাঁচাটা ঠিক করছি এমন সময় ইঁদুরটা বাক্স থেকে লাফ মেরে বেরিয়ে পালিয়ে গেল। ইঁদুর? তুই নিজের চোখে দেখেছিলি? আজ্ঞে, রামু মাথা চুলকিয়ে বলে, ঠিক দেখিনি। বাক্সটার দিকে পেছন ফিরে খাঁচা ঠিক করছিলাম। শব্দ শুনে পেছন ফিরেছি, ততক্ষণে ওটা একটা আলমারির কাছে চলে গিয়েছিল। বেলাও পড়ে এসেছিল, অন্ধকারে ভালো দেখা যাচ্ছিল না। রংটা কেমন? অনেকটা তামাটে তামাটে বলে মনে হয়েছিল। ওটা কেমন অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছিল, আর ল্যাজ ছিল না। তুই ওটাকে ধরার চেষ্টা করিসনি? করেছিলাম, কিন্তু চোখের পলকে ওটা লুকিয়ে পড়ল। আমি ইঁদুর ধরার জাতিকলটা পেতে লাইব্রেরির দরজা বন্ধ করে রেখেছিলাম। মান্দা, মানে ঠিকেজি, পরদিন সকালে ঘর মোছবার জন্য ঘরে ঢুকে দরজা আর বন্ধ করেনি। ওই ফাঁকে নিশ্চয়ই ওটা পালিয়েছে। তোর কি মনে হয় ঠাকুর ওটা দেখেই ভূতের ভয় পেয়েছে? আগে ঠিক তা নয়। ঠাকুর বলেছে সে একটা হাতকে রান্নাঘর থেকে মাছ নিয়ে যেতে দেখেছে।
মান্দাও নাকি একদিন অন্ধকার সিঁড়ির মুখে কি একটা নরম জিনিস মারিয়ে দিয়েছিল। পা সরিয়ে নেবার সঙ্গে সঙ্গে ওর মনে হয়েছিল যে কয়েকটা আঙ্গুল যেন তার পায়ের গোড়ালি চেপে ধরেছে। চিৎকার করে উঠতেই ওটা ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। মান্দার মেয়ে কমলিও মাঝে মাঝে মায়ের সঙ্গে কাজে যোগান দিতে আসে। সেদিন বাসন মাজার পর ও কলে হাত ধুয়ে শাড়ির আঁচল দিয়ে হাত মুছছিল। তখন সন্ধে। কমলি গান করছিল আর অন্যদিকে তাকিয়ে হাত মুছছিল। হঠাৎ ওর খেয়াল হলো যে ও অন্য কারো হাত মুছছে। বেশ ঠান্ডা হাতটা। যত সব গাঁজাখুরি গল্প, দৈপায়ন এবার বলে উঠল। তুই নিশ্চয়ই এসব বিশ্বাস করিস না? অসমঞ্জ আচমকা রামুর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আমি আজ্ঞে না, আমি হাতটাত কিছু দেখিনি। কিছু শুনি শুনে নিশ্চয়ই। আগে মাঝে মাঝে বাইরের কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে আমি কাউকে দেখতে পাই না। রাত্রে আপনার শোবার ঘরের দরজা বন্ধ করতে গিয়েই দেখি আগেই কে যেন দরজা বন্ধ করে রেখেছে। আপনার খাঁচায় কত রকম জীবজন্তু আছে, কোনো বাঁদর হয়তো খাঁচা থেকে বেরিয়ে এসব বাদরামি করছে। রামু তার কাজে চলে গেলে দৈপায়ন বলে, চিঠিটা সম্বন্ধে তোমার কি মনে হয়? বুঝতে পারছো না? তোমার মনে আছে বাক্সর ঢাকনায় স্ক্রু না লাগিয়েই আমরা ওটা ড্রয়ারে চাবি বন্ধ করে রেখেছিলাম? ওই ড্রয়ারে পুরনো কিছু কাগজ আর নিশ্চয়ই একটা পেন্সিল ছিল। হাতটা আলগা ঢাকনা সরিয়ে বাক্স থেকে বেরিয়ে আসে। তারপর এক টুকরো কাগজে আমার হাতের লেখা নকল করে চিঠিটা লিখে দেরাজের চুলচেরা ফাঁক দিয়ে বাইরে ফেলে দেয়। রামু ঘর পরিষ্কার করতে এসে মেঝের উপর কাগজটা কুড়িয়ে পায়। কিন্তু হাতটা নিশ্চয়ই লিখতে পারে না। পারে না? তুমি দেখোনি, আমি ওটাকে লিখতে দেখেছি। শশীশেখরের অজ্ঞাতে তার ডান হাত যন্ত্রের মতো লিখে যাওয়ার ব্যাপারটা সে বিশদভাবে বর্ণনা করে। একটা ব্যাপার তাহলে পরিষ্কার হলো, অ্যাটর্নি মিস্টার চৌধুরীকে লেখা সেই চিঠিটা, যেটাই তোমার কাকা তার ডান হাতটা তোমাকে দানপত্র করে গিয়েছিলেন, আসলে এই শয়তান হাতটাটি লেখা। তোমার কাকা কিছুই জানতেন না। আমার কাকার হাত যদি না হয় তবে কার হাত? এখন মনে হচ্ছে কোনো বিদেহী আত্মা তোমার কাকার জীবিতকালে তার উপর ভর করেছিল। তার ডান হাতকে মৃত্যুর পর ব্যবহারের জন্য প্রস্তুত করাই ছিল ওটার উদ্দেশ্য। সেই আত্মা ওই হাতের উপর ভর করে আত্মনির্ভর হয়ে উঠেছে। এখন আমাদের কি কর্তব্য? আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যাতে সুযোগ পেলেই ওটাকে আবার বন্দি করা যায়। যদি বন্দি নাও করতে পারি তাতে ক্ষতি নেই, ওটা রক্ত মাংসের হাত, চিরকাল বেঁচে থাকতে পারে না। অসমঞ্জুর মুখ দেখে সে খুব একটা আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না। 2 দিন নিরুপদ্রবে কেটে গেল। তৃতীয় দিন সকালে দৈপায়ন ওটাকে আবার দেখতে পেল। উপরে ওঠার সিঁড়ি যেখানে বাঁক নিয়েছে, সেই একতলা ও দোতলার মাঝামাঝি রেলিংয়ের পোস্টের উপর ওটা যেন বিশ্রাম করছে। আচমকা ওখানে ওটাকে দেখে দৈপায়ন প্রথমে হকচকিয়ে গেল। দ্বিধা কাটিয়ে সে এক লাফ মেরে এগুতেই হাতটা ঢালু বেয়ে রেলিংয়ের উপর দিয়ে বিছের মতো অথচ দ্রুত গতিতে উপরের দিকে উঠতে লাগলো। তারপর একসময় দৈপায়নের দৃষ্টির আড়ালে চলে গেল। দিন 3 পরে অসমঞ্জ লাইব্রেরিতে বসে গবেষণার কিছু একটা লিখছিল। রাত তখন প্রায় 8:30। হঠাৎ তার নজরে পড়ল ঘরের অপর প্রান্তে মেঝের উপর একটা বই খোলা, আর হাতটাও সেখানে। অসমঞ্জ অবাক হয়ে দেখল, কোনো বই গভীর মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে গেলে মানুষ যেমন একটা আঙ্গুল পাতার উপরে রেখে পড়ে, হাতের তর্জনীটাও তেমনভাবে নড়ছে। অসমঞ্জ চেয়ার ঠেলে উঠতেই হাতটা সচকিতভাবে বইটা ছেড়ে তরতর করে একটা আলমারি বেয়ে উপরে উঠে গেল। তারপর অসমঞ্জর নাগালের বাইরে গিয়ে আঙ্গুলগুলো মুঠো করে শুধু বুড়ো আঙ্গুলটা নাচাতে লাগলো, যেন তাকে কলা দেখাচ্ছে। অসমঞ্জ মই বেয়ে উপরে উঠবে কিনা ভাবছে। হাতটা বোধহয় তার মনের ভাব অনুমান করেই বইয়ের পেছনে অদৃশ্য হয়ে গেল। দিন কয়েক কেটে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি। পঞ্চমী নামে অসমঞ্জের একটা পোষা কাকাতুয়া ছিল। মাঝে মাঝে খাঁচার ভেতর দিয়ে পা বের করে পাখিটা অদ্ভুত কৌশলে খাঁচার দরজা খুলে বেরিয়ে আসত। 2-4 দিন এ ঘর ও ঘর করার পর ধরা দিত, কিন্তু পালিয়ে যাবার চেষ্টা করত না। অসমঞ্জ একদিন সন্ধ্যাবেলা লাইব্রেরিতে কাজ করছে। এমন সময় পাখিটা ঘরে ঢুকে কয়েকবার চক্কর দিল। তারপর একটা কড়িকাঠে বসে ঘাড় বেঁকিয়ে অসমঞ্জকে দেখতে লাগলো।
অসমঞ্জ তার স্বভাব জানে, তাই সে নিজের কাজ করে চলল। হঠাৎ কাকাতুয়াটি বলে উঠল, অসমঞ্জ, এই অসমঞ্জ। অসমঞ্জ একটু মুচকি হাসল। বদমাস, তোকে খুন করব, পাখিটা বলে উঠল। অসমঞ্জ একটু বিরক্তভাবে উপরের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। হাতটা কড়িকাঠ বেয়ে কাকাতুয়ার দিকে এগুচ্ছে। একটা অজানা আশঙ্কায় সে শিউরে উঠল। হাতটার চলার ভঙ্গি কি বিচ্ছিরি, আর কি দ্রুত গতি! অসমঞ্জ কিছু করার আগে ওটা কাকাতুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে 5 আঙ্গুল দিয়ে পাখিটার গলা টিপে ধরল। সে এক বীভৎস দৃশ্য। পাখিটাও অতর্কিতে এমনভাবে আক্রান্ত হয়ে ক্যাঁ ক্যাঁ করে উঠল। তারপর নিজেকে মুক্ত করার জন্য ধারালো নখ দিয়ে ওটাকে আঁচড়াতে লাগলো। এই অবস্থায় ঝটপট করতে করতে কাকাতুয়াটা ঘরের চারদিকে কয়েকবার চক্কর দিল, কিন্তু কণ্ঠলগ্ন হাতের ভার সইতে না পেরে একসময় ধপ করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়েও দুজনের মধ্যে যেন ধস্তাধস্তি হুটোহুটি চলতে লাগলো। তারপর একসময় পাখির চোখের মণি দুটি কয়েকবার ঘুরে সাদা অংশ বেরিয়ে এলো। গলা দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়েই থেমে গেল। পাখিটা ঢলে পড়ল। হাতের আঙ্গুলগুলো পাখির গলা ছেড়ে দেবার আগেই অসমঞ্জ একটা ক্রুদ্ধ আবেগে লাফিয়ে পড়ে হাতটাকে প্রাণপণ শক্তিতে চেপে ধরল। তারপর চেঁচিয়ে দৈপায়নের নাম ধরে ডাকতে লাগলো। দৈপায়ন ছুটে আসতেই অসমঞ্জ উত্তেজিত কণ্ঠে বলল, শয়তানটাকে পাকড়াও করেছি, দেখো আমার পঞ্চমীকে গলা টিপে মেরে ফেলেছে। দৈপায়ন এক নজরে সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করে নিল। তারপর বলল, আমি কাঠের বাক্সটা নিয়ে আসছি, তুমি ওটাকে ধরে রাখতে পারবে তো? পারবো। হাতটা বোধ হয় এতক্ষণ পঞ্চমীর সঙ্গে ধস্তাধস্তি করে কিছুটা কাবু হয়ে পড়েছে। দৈপায়ন বাক্স নিয়ে ফিরে আসতেই অসমঞ্জ হাতটাকে তাড়াতাড়ি বাক্সের মধ্যে পুরে ফেলল। তারপর উন্মত্তের মতো একটা বড় পেরেকের ছোঁচালো প্রান্ত নির্জীব হাতের উপরে রেখে একটা হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় দমাদম হাতুড়ি চালাতে লাগলো। সঙ্গে সঙ্গে যেখানে পেরেকটা বিঁধেছিল সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। হাতটা যেন যন্ত্রণায় ছটফট করে উঠল। একটা বড় বিছেকে লোহার শলাকা দিয়ে বিঁধলে সে যেমন কুঁকড়ে ওঠে, শলাকাটাকে দংশন করবার চেষ্টা করে, হাতের আঙ্গুলগুলো তেমনি বেঁকে ক্রুদ্ধ আক্রোশে যেন পেরেকটাকে আক্রমণ করার চেষ্টা করছে। শিগগিরই ঢাকনা নিয়ে এসো, অসমঞ্জ প্রায় চেঁচিয়ে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে একটা চেয়ারের কুশন দিয়ে বাক্সের উপর চেপে ধরল। দৈপায়ন এক ছুটি একটা ঢাকনা নিয়ে এলো। স্ক্রু দিয়ে বাক্সের ঢাকনা বন্ধ করে অসমঞ্জ সেটাকে আবার দেরাজে পুরে চাবি বন্ধ করে দিল। এরপর একটা চেয়ারে গা এলিয়ে দিয়ে সে হাঁপাতে লাগল। দারুণ উত্তেজনায় তার সর্বাঙ্গ কাঁপছে তখনও, চোখ মুখ লাল হয়ে গেছে। একটু আত্মস্থ হবার পর অসমঞ্জ বলল, ড্রয়ারটা আর খুলছি না, হাতটা ওখানে দম বন্ধ হয়ে মরুক। কিছুদিন বেশ নিরুপদ্রবেই কেটে গেল। অসমঞ্জ আবার তার গবেষণায় আত্মনিয়োগ করল। এরপর হঠাৎ একদিন রাত্রে তার বাড়িতে ছোটোখাটো একটা চুরি হয়ে গেল। চোর বিশেষ কিছু নিতে পারেনি। পুলিশ ইন্সপেক্টর, যিনি তদন্তে এসেছিলেন, বললেন, আপনার ভাগ্য ভালো মশাই, যেভাবে চোর ঘরগুলোতে হানা দিয়েছিল তা থেকে মনে হয় লোকটা ঘুঘু। নিশ্চয়ই কিছু একটা বিপদের সংকেত পেয়ে কাজ হাসিল করার আগে সরে পড়েছে। অসমঞ্জ তার সঙ্গে একমত হল। ইন্সপেক্টর একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, একটা ব্যাপার কিন্তু আমি বুঝতে পারছি না। চোর যেভাবে আপনার আলমারি খুলেছিল তা থেকে অনুমান করতে কষ্ট হয় না যে সে একজন দাগী আসামি, কিন্তু এমন পাকা লোক এতটা কাঁচা কাজ করল? অসমঞ্জ একটু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, কাঁচা কাজ? হ্যাঁ, মানে এই ধরনের ঘুঘু চোরেরা কোনো চিহ্ন সাধারণত রেখে যায় না, কিন্তু যে লোকটা এসেছিল সে চারিদিকে তার আঙ্গুলের ছাপ রেখে গেছে, যেন খুশি মতো ছড়িয়ে গেছে। আপনার লাইব্রেরির ঘরের দরজা জানালায় নতুন রং করিয়েছেন, সেই কাঁচা রঙের উপর আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটেছে। তাছাড়া একতলার প্রায় সব ঘরেই একই হাতের আঙ্গুলের ছাপ পেয়েছি। ব্যাপারটা আমার কাছে আশ্চর্য ঠেকেছে। অসমঞ্জ হঠাৎ জিজ্ঞেস করল, বাঁ হাত না ডান হাত? ডান হাত, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার মনে হয় লোকটার বোধহয় একটু মাথা খারাপ আছে, তা না হলে এই চিরকুটটা লিখবে কেন? পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করতে করতে তিনি বললেন,
এটা সিঁড়ির মুখে কুড়িয়ে পেয়েছি। লেখা আছে, আমি চললাম অসমঞ্জ, তবে শিগগিরই ফিরে আসব। আপনি কি হাতের লেখাটা চেনেন? অসমঞ্জ বিমূঢ়ের মতো মাথা নাড়ল, কিন্তু একটা সন্দেহ তার মনে দোলা দিতে লাগল। সে পায়ে পায়ে এগিয়ে তার সেক্রেটারিয়েট টেবিলের ডান দিকের দেরাজগুলো খুলে ফেলল। যে আশঙ্কা সে করেছিল তাই সত্যি। কাঠের বাক্সর ঢাকনাটা খোলা অবস্থায় পড়ে আছে, আর বাক্সের ভেতরটা শূন্য। কিন্তু হাতটা বেরুলো কিভাবে? চোর কি তবে দেরাজ খুলে কাঠের বাক্সে কি আছে দেখবার জন্য স্ক্রু আলগা করে ঢাকনা খুলেছিল, আর সেই ফাঁকে হাতটা বেরিয়ে গেছে? এই ভৌতিক কাণ্ড দেখেই হয়তো চোরটা চুরি মাথায় রেখে চম্পট দিয়েছে। চারদিকে যে আঙ্গুলের ছাপের কথা ইন্সপেক্টর বলল, তা নিশ্চয়ই চোরের নয়। ছাপগুলো ওই হাতটার। কি সাংঘাতিক! সেদিনই সে মন স্থির করে ফেলল, এ বাড়ি ছেড়ে বেশ কয়েক মাস সে বাইরে থাকবে। এখানে তার কাজ একটুও এগুচ্ছে না। বলতে গেলে কাকার মৃত্যুর পর থেকে সে কিছুই করেনি। দৈপায়নকে সে তার সিদ্ধান্তের কথা জানালো, সেও তাতে উৎসাহ দিল। কারণ এই হাতের ব্যাপারে তার মতো সাহসী লোকও বেশ ঘাবড়ে গেছে। তাছাড়া অসমঞ্জের উপর তার অগাধ বিশ্বাস, তার গবেষণার উপর তার গভীর আগ্রহ। সুতরাং বাইরে গিয়ে যদি অসমঞ্জ আবার পুরোদমে গবেষণার কাজে আত্মনিয়োগ করতে পারে, তবে সেও খুশি হবে। মধুপুরে অসমঞ্জর বাবা শখ করে একটা বাড়ি কিনেছিলেন। ছুটি ছাটায় বেড়াতে যাবেন, এই ছিল তার বাসনা। বাড়িটা বাংলো ধরনের, একতলা। বাড়িটা আগে এক সাহেবের ছিল। একটা বসবার ঘর, দুটো শোবার ঘর, খাবার ঘর আর বাথরুম। এই নিয়ে বাংলোটা বেশ অনেকটা জায়গার উপর। সাহেব তার নিজের দেশের মতো করে বাংলোটাকে বানিয়েছিলেন। শোবার ঘরের সংলগ্ন স্নানের ঘর। প্রত্যেক ঘরে শীতে আগুন পোহাবার জন্য ফায়ারপ্লেস বা তাপ চুল্লিরও ব্যবস্থা ছিল। তবে বিজলি বাতি নেই। হ্যাচাক আর হেরিকেনের আলো জ্বালিয়েই কাজ চালাতে হয়। অসমঞ্জের গাড়িতেই ওরা মধুপুর গেল। ওরা যখন পৌঁছল তখন রাত হয়ে গেছে। রামু বড় টিফিন ক্যারিয়ার ভরে খাবার দিয়ে দিয়েছিল। মালি তাড়াতাড়ি সেগুলো গরম করে দিল। খাওয়া দাওয়া সেরে ওরা শোবার ঘরে গেল। দুটো শোবার ঘর পাশাপাশি, মাঝখানে একটা দরজা দিয়ে দুঘরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা আছে। মালি এসে বিছানা ঝেড়ে ঝুড়ে পেতে দিল। দুজনে দুঘরে শোবে। অসমঞ্জ তার নির্দিষ্ট শোবার ঘরে এসে জামা কাপড় ছাড়তে ছাড়তে পাশের ঘরে দৈপায়নকে উদ্দেশ্য করে বলল, রামুর কাণ্ডটা দেখেছ? এখানে খুব শীতে আমার গাড়ি চালাতে কষ্ট হবে ভেবে চামড়ার কনুই পর্যন্ত বড় দস্তানাটা দিয়ে দিয়েছে। তাও আবার দিয়েছে একটা। তারপরই দৈপায়ন অসমঞ্জের ভয়ার্ত চিৎকারে চমকে উঠল। দৈপায়ন, শিগগির! হাতটা এই দস্তানার মধ্যে লুকিয়ে আছে। তারপরে কিছু একটা সজোরে ছুঁড়ে ফেলার শব্দ। দৈপায়ন পড়িমড়ি করে ছুটে এসে দেখল অসমঞ্জ বেতস পাতার মতো কাঁপছে। দৈপায়নকে দেখে সে বলে উঠল, আমি ওটাকে স্নানের ঘরে ছুড়ে দিয়েছি। দেয়ালে বাড়ি খেয়ে চৌবাচ্চা জলের মধ্যে পড়েছে। দৈপায়ন লণ্ঠন হাতে নিয়ে স্নানের ঘরে উকি দিল। হ্যাঁ, হাতটা চৌবাচ্চার মধ্যেই পড়েছে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে চৌবাচ্চার চারপাশে শ্যাওলা পড়ে গেছে। হাতটা চৌবাচ্চার গা বেয়ে উঠতে চেষ্টা করছে আর পিছলে পড়ছে। হাতের তালুর উল্টো দিকে একটা গর্ত নজরে পড়ল। অসমঞ্জ যে পেরেক ফুটিয়েছিল তারই গর্ত। হাতটা যেন হামা দিয়ে উঠতে চেষ্টা করছে, কিন্তু কিছুটা উঠেই অসহায়ের মতো পিছলে পড়ে যাচ্ছে। তুমি ওটার উপরে নজর রাখো, আমি একটা বাক্স টাক্স কিছু নিয়ে আসছি। দৈপায়ন প্রায় ছুটে বেরিয়ে গেল। পাশের ঘর থেকে সে অসমঞ্জর চিৎকার শুনতে পেল, দৈপায়ন, জলদি! শয়তানটা উঠে পড়েছে। না শয়তান, তোকে পালাতে দেব না। দৈপায়ন, কোথায় গেলে? আমি ধরে রাখতে পারছি না, পিছলে যাচ্ছে, আমাকে নখ দিয়ে আঁচড়াচ্ছে। জানলাটা খোলা আছে, শিগগিরই বন্ধ করো। আহ! বেরিয়ে গেল। দৈপায়ন ছুটে এলো, আর তৎক্ষণাৎ খোলা জানালা দিয়ে বাইরের জমির উপরে ধপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। লণ্ঠন নিয়ে ওরা বাইরে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু হাতটাকে আর দেখা গেল না। এরপরই অসমঞ্জ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন যে মানসিক আঘাত থেকেই অসুখটা হয়েছে। আ কেস অফ নার্ভাস ব্রেকডাউন ডিউ টু সাম গ্রেট ইমোশনাল শক। তিনি রোগীর পরিচর্যার জন্য একজন অভিজ্ঞ নার্সের কথা বললেন। একটা সতর্কবাণীও তিনি করলেন, রোগীর ঘরে সারা রাত যেন আলো জ্বলে। অন্ধকারে একা তাকে কোনো মতেই যেন রাখা না হয়। অসমঞ্জ কিন্তু নার্স রাখার প্রস্তাবে সম্মত হল না। বলল, দৈপায়নকেই সবসময় তার কাছে থাকতে হবে। বাইরের লোক রাখলেই হাতটা তাকে কায়দা করে আবার ঘরে ঢুকে পড়বে।
দৈপায়ন তাকে অভয় দিয়ে বলল, ওসব কথা তুমি আর চিন্তা করো না। হাতটা এবার দেখে মনে হলো যেন অনেক নিস্তেজ হয়ে পড়েছে। তুমি ওটাকে দেয়ালে ছুঁড়ে মারতে ওটা আরও ঘায়েল হয়েছে। এভাবে বেশি দিন আর ওটা টিকে থাকতে পারবে না। ওর আয়ু ফুরিয়ে এসেছে। তুমি একটু ভালো হলেই আমরা এখান থেকে চলে যাব। বাক্স বিছানা কিছুই সঙ্গে নেব না, এক জামা কাপড়ে বেরিয়ে পড়ব। হাতটা কোনো কিছুর মধ্যে লুকিয়ে আমাদের সঙ্গ নিতে পারবে না। আমরা কাউকে আমাদের ঠিকানা জানাবো না। কোনো পার্সেল এলে ফেরত দিয়ে দেব। ব্যাটার চোখে আমরা এবার এমন ধুলো দেব। দৈপায়নের প্রস্তাব অসমঞ্জর খুব মনে ধরল। কয়েকদিনের মধ্যেই সে হেঁটে চলে বেড়াতে পারবে, কিন্তু কেন তাকে এভাবে পালিয়ে বেড়াতে হবে? দৈপায়নকে অনেকটা অনুযোগের কণ্ঠে সে বলল, আমি কি করেছি বলতে পারো? কি আমার অপরাধ? কেন এই হাত পিশাচটা রাক্ষসী আঙ্গুল নিয়ে আমাকে তাড়া করে বেড়াচ্ছে? দৈপায়ন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক তা নয়। প্রথম যখন হাতটাকে আমরা ধরেছিলাম তখন ওটার ঘৃণায় বলো কি বিরাগী বলো, সকলের বিরুদ্ধে যেন মুখিয়েছিল। কাকাতুয়াটাকে অকারণে কেমন নৃশংসভাবে গলা টিপে মারল, মনে নেই? তুমি পেরেক দিয়ে ওর গায়ে ফুটো করার পর থেকে ওটা তোমার উপর খেপেছে মনে হয়। দেরাজে বেশ কিছুদিন বন্দি থাকার সময় প্রতিহিংসার চিন্তাটাও বোধহয় ওর মনে আসে। অসমঞ্জ দ্রুত আরোগ্য লাভ করতে লাগল। দৈপায়ন সবসময় তার ঘরে পাহারা থাকে, চারদিকে সতর্ক দৃষ্টিও সে রেখেছিল। 1 জানুয়ারি তারা মধুপুর ছাড়বে। কোথায় যাবে তা গাড়িতেই ঠিক করা হবে। 31 ডিসেম্বর এলো। প্রচণ্ড ঠান্ডা। অসমঞ্জের ঘরের দরজা জানালা সবসময় বন্ধ থাকে। একদিন মালি ঘরে আলো বাতাস ঢুকবে বলে একটা জানালা খুলতেই প্রচণ্ড ধমক খেয়েছিল। সন্ধেবেলা অসমঞ্জ আর দৈপায়ন দাবা নিয়ে বসল। খেলায় তারা তন্ময় হয়ে গেছে। এমন সময় মালি একটা চিঠি নিয়ে এলো। বিকেলের ডাকে এসেছে। দৈপায়নই সাধারণত অসমঞ্জর চিঠিপত্রের জবাব দেয়, একান্ত ব্যক্তিগত চিঠি ছাড়া। চিঠিটা সে মালির হাত থেকে নিয়ে খুলল। খুবই সংক্ষিপ্ত চিঠি, কোনো ঠিকানা বা স্বাক্ষর নেই। আজ রাত 10টায় আমাদের শেষ সাক্ষাতের জন্য প্রস্তুত থেকো। কার চিঠি? অসমঞ্জ প্রশ্ন করে। আমার চিঠি। বুক পকেটে চিঠিটা রাখতে রাখতে দৈপায়ন উত্তর দেয়। ইচ্ছে করে সে মিথ্যে কথা বলল। অসমঞ্জের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার পক্ষে চিঠির বক্তব্য মোটেই সুখকর হবে না। সে ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। না, সব বন্ধ আছে। রাত্রে খাওয়া দাওয়া সেরে দুজনে আবার দাবায় বসল। অসমঞ্জর অসুখ হবার পর থেকে মালি এই শোবার ঘরেই দুজনের খাবার দিচ্ছিল। ঘরের মধ্যে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ঘরটা বেশ গরম হয়ে উঠেছে, কনকনে শীতের পক্ষে আরামদায়ক। রাত 10টা বাজল। সঙ্গে সঙ্গে বন্ধ দরজায় মৃদু করাঘাত শোনা গেল। কে? অসমঞ্জ একটু চেঁচিয়ে জিজ্ঞেস করে। কোনো উত্তর নেই। মালি? অসমঞ্জ আবার গলা হাঁকে। এবারও কোনো সাড়া নেই। নিশ্চয়ই সেই হাতটা। অসমঞ্জ দরজায় লাগানো ছিটকিনির দিকে তাকিয়ে বলে। দৈপায়ন এবার উঠে দুটো ঘরেরই দরজা জানলা সব দেখে আসে। না, সব ছিটকিনি দেয়া আছে। সে আবার দাবায় বসে। জানালার কাচের সার্সির উপর কি একটা শব্দ হলো। কিসের শব্দ? অসমঞ্জ বলে ওঠে। ও কিছু না, বাতাসে জুঁই গাছের ঝাড়টা বোধহয় জানলায় ধাক্কা মারছে। না না, কেউ যেন ঠক ঠক করছে। অসমঞ্জ উঠে যে জানালা থেকে শব্দটা আসছিল তার পর্দাটা সরিয়ে ফেলল। তারপরেই সে দুপা পিছিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, দেখো দেখো, হাতটা কেমন করে ঝুলছে। ওটার হাতে ওটা কি? দৈপায়ন ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। সে বলল, একটা ছুরি। দেখো কেমন করে ছুরির ফলাটা জানলার 2 কপার যেখানে মিশেছে তার ফাঁক দিয়ে ঢুকিয়ে ছিটকিনি খুলবার চেষ্টা করছে। তখনই অসমঞ্জ বলল, এবার তোমার চাল দৈপায়ন, ঘোড়া সামলাও। দৈপায়নকে কিন্তু তার ঘোড়া নিয়ে চিন্তিত বলে মনে হলো না। সে ভাবছে অসমঞ্জ হঠাৎ এত সাহস পেল কোথা থেকে। অসমঞ্জই আবার কথা বলল, কি হলো? একটা চাল দিতে তুমি রাত কাবার করে দেবে নাকি? তুমি দেখছি সমস্ত ব্যাপারটা বেশ ঠান্ডা মাথায় নিয়েছ। স্বীকার করতে লজ্জা নেই, ভয়ে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। ভয় করবার কিছু নেই দৈপায়ন। ভালো করে চিন্তা করে দেখো, হাতটা অশরীরী কিছু নয়।
জীবন্ত প্রাণীর মতোই ওটাকে পৃথিবীর টাইম আর স্পেসের নিয়মগুলো মানতে হচ্ছে। এমন নয় যে ওটা শূন্যে মিলিয়ে যেতে পারে কিংবা বন্ধ দরজার ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। সুতরাং এই ঘরে ঢুকবার কোনো ছিদ্র পথ না পেয়ে ওটাকে হতাশ হয়ে ফিরে যেতে হবে। আমি ভয়ের শেষ সীমানায় পৌঁছে ভয়কে জয় করতে শিখেছি। আজ রাতটা কোনো মতে কাটিয়ে কাল সকালে ওটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা বেরিয়ে পড়ব। হঠাৎ দৈপায়ন বলে উঠল, সর্বনাশ, আমার বাথরুমের জানালাটা বোধহয় খোলা আছে। শিগগির! অসমঞ্জ দৈপায়নকে এক ঠালা মেরে বলল, ছুটে গিয়ে জানালাটা বন্ধ করে এসো। দৈপায়ন ছুটে গেল। তার ঘরে লণ্ঠন ছিল না, ঘরটা অন্ধকার। ছুটতে ছুটতে গিয়ে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে সে পড়ে গেল। মনে মনে একটা গালাগালি দিয়ে সে অসমঞ্জের ঘরে ফিরে এসে লণ্ঠনটা নিয়ে আবার ছুটল। বাথরুমের ছোট্ট জানালাটা সত্যিই খোলা, ঠান্ডা হাওয়া ঢুকছে। জানালা বন্ধ করে সে আবার অসমঞ্জের ঘরের দিকে এগুলো। নিজের ঘর পেরিয়ে দ্বিতীয় ঘরে পা বাড়াতে গিয়েই থমকে দাঁড়ালো দৈপায়ন। ফায়ার প্লেসে ধিক ধিক করে জ্বলা আগুনে ঘরটা আবছা আলো, আবছা অন্ধকার। সেই স্থিমিত আলোয় দৈপায়ন স্তম্ভিত হয়ে দেখল হাতটা মাটির উপর, বুকে হেঁটে অসমঞ্জর দিকে এগুচ্ছে। আঙ্গুলের মধ্যে শক্ত করে ছুরিটা ধরা, শুধু বুড়ো আঙ্গুল খোলা। বুড়ো আঙ্গুলে ভর দিয়েই হাতটা এগুচ্ছে মনে হলো, তাই আস্তে আস্তে বেশ কষ্ট করে ওটাকে নড়াচড়া করতে হচ্ছে। দৈপায়ন আতঙ্কে ওটার দিকে তাকিয়ে আছে। তার সমস্ত বিচার বুদ্ধি সে যেন হারিয়ে ফেলেছে। দৈপায়নের চোখের সামনে যেন একটা ছবি ভেসে উঠল। হাতটা অসমঞ্জর কাছে গিয়ে তার পা ও কোমর বেয়ে উপরে উঠছে, তারপর বুকের কাছে গিয়ে মাথাটা ঘুরিয়ে উঠতেই দৈপায়নের যেন চমক ভাঙল। আর কিছু চিন্তা না করেই সে হাতের লণ্ঠনটা সজোরে সেই শয়তানটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। ঝনঝন করে লণ্ঠনের কাঁচ ভেঙে গেল। লণ্ঠনটা সোজা গিয়ে হাতে লেগেছে। হাতটা তখন মেঝেয় বিছানো একটা মাঝারি আকারের কার্পেটের উপর দিয়ে এগোচ্ছিল। লণ্ঠনের কাঁচ ভেঙে যেতেই কার্পেটে আগুন ধরে গেল। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ল কার্পেটে। দৈপায়ন এক ছুটে অসমঞ্জকে টান মেরে আগুনের কাছ থেকে সরিয়ে নিয়ে এলো। হাতটা সেই আগুনের মধ্যে পড়ে ছটফট করছে। আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসার কি নিষ্ফল চেষ্টা! চারদিকের আগুন ওটাকে যেন ঘিরে ধরেছে। ওদের চোখের সামনে হাতটা পুড়ে কালো হয়ে যাচ্ছে, কয়লার মতো কালো। কুঁকড়ে যাচ্ছে হাতটা। সে এক বীভৎস দৃশ্য। অসমঞ্জ বিস্ফোরিত চোখে দৃশ্যটা দেখছিল। হঠাৎ সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। দৈপায়ন তাকে টেনে নিয়ে গিয়ে ঘরের দরজা খুলে বাইরে এসে মালিকে চেঁচিয়ে ডাকতে লাগলো। মালি যখন ছুটে এলো তখন ঘরে রীতিমতো বুন্নোৎসব শুরু হয়ে গেছে। ধোঁয়ায় চারিদিক অন্ধকার। আগুন যখন নেভানো হলো ততক্ষণে কার্পেট পুড়ে ছাই, বিছানাটাও আধপোড়া। সেই অভিশপ্ত হাতের কোনো চিহ্ন কিন্তু আর কোথাও পাওয়া গেল না। ওটা যে পুড়ে খাক হয়ে গেছে সে বিষয়ে সন্দেহের অবকাশ দুজনের কারও মনে ছিল না। জীবন্ত 5 আঙ্গুলের পিশাচ হাতটাকে আর কখনোই দেখা যায়নি।